ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচে 48 রানে নিউজিল্যান্ডকে ধূলিসাৎ করলো ভারতীয় টি-20 দল। এবং এই জয় শুধু জয় না, এই জয় কিন্তু একটা স্টেটমেন্ট যে এই ভারতীয় টি-20 ক্রিকেটের দল কিন্তু যে কোনো টিমকে যে কোনো মোমেন্টে, যে কোনো পজিশনে, যে কোনো লোকেশনে হারিয়ে দিতে পারে। তার প্রমাণ কিন্তু এই ভারতীয় ক্রিকেটিং দল, টি-20 দল কিন্তু সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে। এবার যদি এই ম্যাচের কথা বলি, প্রথমে কিন্তু নিউজিল্যান্ড টসে জেতে, নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল স্যান্টনার টসে জেতে এবং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কারণ ইন্ডিয়ার যে মাঠগুলো হয় এখানে কিন্তু চেস ফ্রেন্ডলি মাঠ হয়, এখানে চেস করাটা ইজি হয়। বাট এইটা তখনই পসিবল যখন একটা অভিষেক শর্মার মতো জায়েন্ট টিমে থাকে না। অভিষেক শর্মাকে আমি জায়েন্ট কেন বললাম, কারণ ইন্ডিয়ার প্রথমে ইনিংস শুরু হয় এবং শুরুটা খুব একটা ভালো হয় না, কারণ কাইল জেমিসন প্রথমেই সঞ্জু স্যামসনকে আউট করে দেয়। সঞ্জু স্যামসন অবশ্যই অনেকদিন পর তার চিরাচরিত পজিশনে ফিরেছে এবং সে টি-20 বিশ্বকাপেও সিলেক্ট হয়েছে অ্যাজ আ ওপেনার। এবং 3 নম্বরে সূর্যকুমার যাদব কনফার্ম করেছিল যে ঈশান কিষান খেলবে। তো ঈশান কিষানকে খেলানো হয়, বাট সে উইকেট কিপার হিসাবে খেলে না, সে নর্মাল প্লেয়ার হিসেবেই খেলে 3 নম্বরে। তো ঈশান কিষান 5 বলে 8 রান করে, ঈশান কিষানও আউট হয়ে যায় জেকব ডফির বলে। আর তারপর শুরু হয় দুমাদ্দুম মার। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা দুজনের মানে দুজনের কাকে ছেড়ে কাকে দেখবো একটা পজিশন। যে যা পারছে শুধু বল আসছে মাঝে, এদের কাছে একটাই গিয়ার আছে, 6 গিয়ার। এদের কাছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার কিছু নেই, এদের কাছে একটাই গিয়ার, 6 গিয়ার। দুমাদ্দুম মার হয়, একটা পার্টনারশিপও তৈরি হয়। এবং তারপর কিন্তু মিচেল স্যান্টনারের বলে সূর্যকুমার যাদব মাত্র 22 বলে 32 রান করে আউট হয়ে যায়। তখন কিন্তু ইন্ডিয়ার রান রেট প্রায় 11-12-র কাছে রান রেট চলছিল পার ওভারে। এবং তারপরে ব্যাটিং করতে নামে হার্দিক পান্ডিয়া 16 বলে 25 রান করে, 3টে 4, 3টে 4, একটা 6। বাট সেই সময় অবধি অভিষেক শর্মা কিন্তু যে নিজের গিয়ার ধরে নিয়েছিল, 35 বলে 84 রান করে, 5টা 4, 8টা 6, 240-এর স্ট্রাইক রেটে খেলে। এবং অভিষেক শর্মা আউট হয় যখন, তখন কিন্তু ইন্ডিয়ার প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল 270, 72, 90 এরকম জায়গায় ইন্ডিয়ার প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল। তারপর হার্দিক পান্ডিয়া আউট হয়ে যায় জ্যাকব ডফির বলে, শিবম দুবেও বেশি খেলতে পারে না। বাট লাস্টে, ইভেন লাস্টের আগের ওভার, একদম 19th ওভার, যেখানে আর্শদীপ সিং 6 বলে 6 রান করে, একটা 4 মেরে, যেখানে সে ডট বল খেলে অনেকগুলো, 5টা ডট বল খেলে জ্যাকব ডফির। বাট তারপরেও রিঙ্কু সিং কিন্তু 20 বলে 44 রান করে, 4টে 4, 3টে 6 দিয়ে 220 স্ট্রাইক রেট একটা সলিড ফিনিশ দেয়। এবং যে রানটা এক সময় 270 হচ্ছিল, মনে হচ্ছিল, সেই রানটা আবার একটা সময় কিন্তু মনে হচ্ছিল 210-12ও হবে না। সেই জায়গা থেকে কিন্তু রিঙ্কু সিং আবার রানটাকে জাম্প করিয়ে নিয়ে চলে যায় 238 রান 7 উইকেটের বিনিময়। এবং নিউজিল্যান্ডকে 239 রানের একটা বড় লক্ষ্য ভেদ করার জন্য ছেড়ে দেয়। নিউজিল্যান্ড ব্যাটিং করতে আসে। তবে এবার বলে রাখি, নিউজিল্যান্ডের আমি কোনোদিনও ক্রিটিসিজম করবো না, কারণ এই টিমটা সবাইকে ভুল প্রমাণ করে সব সময়। বাট নিউজিল্যান্ডের এই টি-20 টিমটাও, যেমন আমি ওয়ানডে টিমের ক্ষেত্রেও বলেছি, যে ওয়ানডে টিমটা দেখে মনে হচ্ছিল না যে ইন্ডিয়াকে সিরিজ হারাতে পারবে, বা এই ওয়ানডে টিমটা তাদের ফার্স্ট 11 হতো, মানে ফার্স্ট প্লেইং ওয়ানডে টিম হতে পারে না। বাট সেই টিম কিন্তু ইন্ডিয়াকে ঘরের মাঠে হারিয়ে দিয়েছিল। বাট আমি কিন্তু এই টি-20 টিমটার ক্ষেত্রেও বলবো, নিউজিল্যান্ডের এই টি-20 টিম নিয়ে যদি নিউজিল্যান্ড এক্সপেক্ট করে ভারতের মাটিতে তারা ওয়ার্ল্ড কাপ জিতবে, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে তারা ভুল করছে। কারণ তাদের কাছে সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু খুব কম আছে। এই ডেভন কনওয়ে, টিম রবিনসন ওপেন করে, বাট ডেভন কনওয়ে প্রথম ওভারেই আর্শদীপ সিং এর বলে আউট হয়ে যায়। টিম রবিনসনও কিছুটা খেলার পর 15 বলে 21 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যায়। রাচিন রবীন্দ্রা বড় নাম এবং তার ওপর অনেক প্রত্যাশা থাকে সব সময়। সে নিউজিল্যান্ডের হয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপে মনে থাকবে টপ স্কোরার ছিল, যেটা ইন্ডিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছিল। রাচিন রবীন্দ্রাও মাত্র 5 বলে 1 রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হয়। এবং তারপরে একটা পার্টনারশিপ হয় গ্লেন ফিলিক্স এবং মার্ক চ্যাপম্যানের মধ্যে। মার্ক চ্যাপম্যান 24 বলে 39 রান করে এবং গ্লেন ফিলিপস 40 বলে 78 রান করে, যেখানে 4টে 4, 6টা 6 ছিল। বাট তারপরেও অক্ষর প্যাটেলের বলে গ্লেন ফিলিপস আউট হয়, বরুণ চক্রবর্তীর বলে মার্ক চ্যাপম্যান আউট হয়। এবং লাস্টের দিকে নেমে ড্যারেন মিচেল স্যান্টনার দুজনে মিলে রান করে। বাট ততক্ষণে নিউজিল্যান্ড ম্যাচ হেরে গেছিল সত্যি কথা বলতে। আর ড্যারেল মিচেলের পজিশন যদি নিউজিল্যান্ডের এই ক্রিকেটিং টিমে যদি এই জায়গায় থাকে, মানে এই 7-8 নম্বরে যদি ড্যারেল মিচেল ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ডের হয়ে, তাহলে কিন্তু এটা নিউজিল্যান্ডের লস।
কারণ ড্যারেল মিচেল যে ক্যালিবারের প্লেয়ার, তাকে কিন্তু টপ 3 মধ্যে কোথাও একটা ফিট করতে হবে নিউজিল্যান্ডকে। আমি এটা সবসময় বলেছি এবং ড্যারেল মিচেল যখন আইপিএল এ সিলেক্ট হয়েছিল আমি সেই সময় নিজেদের মধ্যে আলোচনা করতাম যে ড্যারেল মিচেল কিন্তু এই লোয়ার অর্ডারে খেলার প্লেয়ার কোনোদিন নয়, তাকে টপ অর্ডারেই খেলাতে হবে, তবেই তার থেকে পারফরমেন্স বেরোবে। তো এই ড্যারেল মিচেল 18 বলে 28 রান করে ঠিকই, বাট ড্যারেল মিচেল কিন্তু এই লোয়ার অর্ডারে খেললে না তো নিউজিল্যান্ডের হয়ে সফল হতে পারবে টি-20 টিমে, নাই কোনোদিন কোনো আইপিএল বা ডোমেস্টিক ক্রিকেটেও সে সফল হতে পারবে। তাকে টি-20তে কিন্তু টপ 3 এর মধ্যেই কোথাও একটা খেলাতে হবে। লাস্টে ক্রিস্টেন ক্লার্কও আউট হয়েছে শিবম দুবের বলে। ইন্ডিয়ার যদি বোলিং নিয়ে কথা বলি, আর্শদীপ সিং এক্সিলেন্ট, 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নেয়। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নেয়। জাসপ্রীত বুমরা আজকে উইকেটলেস যায় এবং একটু রানও মানে ইকোনমিও বেশির দিকে থাকে, 3 ওভারে 29 রান দেয়। অক্ষর প্যাটেল 3 ওভার 3 বলে 42 রান, 1 উইকেট। এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 37 রান দিয়ে 2 উইকেট নেয়। শিবম দুবে 3 ওভার, শিবম দুবেকে দিয়ে বোলিং করানো হয়, সে 28 রান দিয়ে 2 উইকেট নেয় এবং অভিষেক শর্মা মাত্র 3 বল করে 3 রানই দেয়। এবং আপনি যদি দেখেন ইন্ডিয়া যখন নিউজিল্যান্ড বোলিং করছিল, নিউজিল্যান্ডের সব বোলারদের আজ ফিগার খারাপ ডিউ টু অভিষেক শর্মা। 4 ওভারে 54 রান দেন কাইল জেমিসন, 4 ওভারে 40 রান দেয় ক্রিস্টেন ক্লার্ক, 3 ওভারে 38 রান দেয় ঈশ্বদী এবং 1 ওভারে 20 রান গ্লেন ফিলিপস। মিচেল স্যান্টনারও 3 ওভারে 37 রান দেয়। একমাত্র জ্যাকব ডফি 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট নেয়। আরসিবি কিন্তু, আরসিবির ওনাররা এবং আরসিবির ফ্যানেরা কিন্তু খানিকটা মানে স্বস্তি বোধ করবে, কারণ জ্যাকব ডফি তাদের টিমেই আছে আইপিএল এ এবং জ্যাকব ডফি কিন্তু এইরকম মারধার হওয়ার পরেও তার ইকোনমি রেট ভালো বজায় রাখে ডিউ টু সে আর্শদীপকে একটা ওভার পুরোপুরি দিতে পারে এবং এর জন্য কিন্তু আর তার ফিগারটা ভালো হয়। বাকি সবার ফিগার বিগড়ে দিয়েছে একমাত্র অভিষেক শর্মা। এবং গৌতম গম্ভীরের যতই আমরা ক্রিটিসিজম করি, আমরা যাই বলি টেস্ট নিয়ে, ওয়ানডে নিয়ে, বাট গৌতম গম্ভীর কিন্তু টি-20 ক্রিকেটে ইন্ডিয়া যেভাবে ম্যানেজমেন্ট সামলেছে এবং যে টিমটা বিল্ড করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। মানে ইন্ডিয়া টিমকে আমি কখনো এরকম ফিয়ারলেস ক্রিকেট খেলতে দেখিনি যেটা এখন ইন্ডিয়ার টি-20 টিম খেলে। এই টি-20 টিমটা সত্যি ফিয়ারলেস, আর এই টিম যদি কন্টিনিউ করে ওয়ার্ল্ড কাপে তো ইন্ডিয়ার জন্য কিন্তু একটা স্ট্রং চান্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার। কারণ আমি জানি না 3 নম্বর পজিশনটা কি হবে, এখনো অবধি তো কোনো রকম কোনো আপডেট নেই তিলক ভার্মার, যে তিলক ভার্মা কি জয়েন করতে পারবে না কি, এবং 3 নম্বরে কি পার্মানেন্টলি এখন ঈশান কিষানই খেলবে সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে। কারণ শ্রেয়াস আইয়ার প্রথম 3 ম্যাচের জন্য জয়েন করেছে, বাট তিলক ভার্মা কি ফিট হয়ে ফিরবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং তার থেকেও বড় প্রশ্ন হলো যে রিঙ্কু সিং কি কন্টিনিউয়াসলি চান্স পাবে, কারণ রিঙ্কু সিং যেখানে যেখানে যখন যখন চান্স পেয়েছে সে কিন্তু নিজের মানে কন্ট্রিবিউশন দিয়েছে এবং নিজেকে প্রুফ করেছে। তো এই টিমটার থেকে আমরা কিন্তু খুব আশাবাদী যে ইন্ডিয়ার এই টিমটা অবশ্যই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ ঘরে আনতে পারে, মানে নিজেদের কাছে রিটেন করতে পারে। এবং নিউজিল্যান্ডের এই টিমটা কিন্তু আমার অন্তত দেখে মনে হচ্ছে না যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে এবার কম্পিট করতে, মানে খুব একটা বড় টিমদের সাথে কম্পিট করতে পারবে বলে। যদিও নিউজিল্যান্ড বিং নিউজিল্যান্ড, তারা হয়তো এই সিরিজটা জিতেও যেতে পারে, তাদেরকে নিয়ে ক্রিটিসিজম করার ক্ষমতা আমারও নেই। সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, ম্যাচের মতামতটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।